25 মার্কস পাবো এটাতে। ভোকাবুলারিতে যেমন আমার শব্দ ভান্ডার কতটুকু, আমি কেমন ওয়ার্ডস ইউজ করছি, আমি কি নর্মাল ওয়ার্ডস ইউজ করছি নাকি একটুখানি মানে হিন্দিতে যদি বলি যারা সা হাটকে সে যদি একটা ওয়ার্ড ইউজ করি আমি, তাহলে কিন্তু একটা ভালো মার্ক আমরা পেতে পারি। যেমন আমরা বিউটিফুল খুব নর্মাল একটা ওয়ার্ড, কিন্তু সেটাকে যদি আমি বলি চার্মিং অথবা ওভারওয়েলমিং, তাহলে কিন্তু এটা একটু অন্যরকম শোনা যায়। তো এরকম যদি ভোকাবুলারি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের মার্কসটা একটু ভালো আসবে। আমরা যদি গ্রামারের কথা বলি, যেমন মোহাম্মদ রাকিবুজ্জামান খান স্যার হচ্ছে কিছুদিন ধরেই হচ্ছে আপনাদেরকে কিভাবে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হয় অথবা কিভাবে সেন্টেন্স গুলোকে স্ট্রাকচার করতে হয়, এগুলো কিন্তু এই গ্রুপের মধ্যে অনেক সময় টাস্ক হিসেবে দেওয়া হয়ে থাকে। তো এই জিনিসগুলো আপনাদেরকে স্পিকিং এর ক্ষেত্রে এবং রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু অনেক কাজে দেবে। আপনি কতটুকু রেঞ্জে আপনার সেন্টেন্স গুলোকে স্ট্রাকচার করতে পারছেন এবং কতটুকু ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারছেন, সেটা কিন্তু একটা বড় বিষয়। এবং প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে যদি আমি আসি, আমরা যেহেতু বাঙালি, ইংলিশটা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে তেমন একটা ইউজ করা হয় না, যদি না আমরা হায়ার স্টাডি পারপাজে আইএলটিএস দিতে যাই অথবা আইএলটিএস এক্সামে বসতে চাই। তো সেই ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনটা আমাদের সেভাবে আশা করা ঠিক না যে আমরা ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা আমেরিকান অ্যাকসেন্ট অথবা অন্য কোনো অ্যাকসেন্টে কথা বলতে পারবো ফ্লুয়েন্টলি। আমরা যেভাবে কথা বলি সেভাবে, কিন্তু জাস্ট উচ্চারণগুলো যাতে আমরা সঠিকভাবে করতে পারি, ওভাবে যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে মোটামুটি আমাদের প্রোনাউন্সিয়েশনে একটা ভালো মার্কস আসবে। মেইনলি যে ব্যাপারগুলোতে প্রবলেম হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে, এখানে আমি একটু উল্লেখ করার চেষ্টা করেছি, আমি কিছু জিনিস ভাগ করে দিয়েছি এই স্লাইডটাতে। যেমন ফ্লুয়েন্সিতে আমাদের যদি হেসিটেশন ফিল হয়, যখন পরীক্ষা আসে স্বাভাবিকভাবে আমরা একটু নার্ভাস ফিল করি যে আমাদের কথা বলাতে, আমি যদি এখন বলি আই এম নূর আলিয়া হক, আই এম সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ নাটা, এরকম এই শব্দগুলো যদি আসে আমাদের কথার মধ্যে, তাহলে কিন্তু আমাদের একটা হেসিটেশন ফিল হতে থাকে। আমরা কিন্তু ফ্লুয়েন্টলি কোনো কথা যদি বলতে চাই, আমরা কিন্তু বাংলায় খুব ফ্লুয়েন্ট, কিন্তু ইংলিশে কিন্তু আমরা অতটা ফ্লুয়েন্ট না। এই হেসিটেশন গুলোকে আমাদের কভার করতে হবে। এবং এরপরে আমি দেখছি যে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ অফ কানেক্টিভস। কানেক্টিভস মানে হচ্ছে দুইটা বাক্য যখন আমরা একসাথে করব, কানেক্টিভস আমরা খুব ভালো মতো জানি, অ্যান্ড, সো, হাউএভার, দ্যাটস ওয়াই, ইভেন, এরকম শব্দগুলো হচ্ছে কানেক্টিভস হিসেবে কাজ করে এবং কানেক্টিভস এন্ড ডিসকোর্স মার্কার হিসেবে। রাইটিং এর ক্ষেত্রেও দেখবেন আপনারা এগুলো কন্টিনিউয়াসলি ইউজ করছেন, হয়তো আমরা ওভাবে কানেক্টিভ হিসেবে জানি না অথবা ডিসকোর্স মার্কার কি এটা হিসেবে জানি না, কিন্তু আমরা এগুলো রেগুলার ইউজ করে থাকি। এবং আমরা কতটুকু আমাদেরকে যা জিজ্ঞেস করা হয়েছে সেই টপিকটাকে কতটুকু বিস্তৃতভাবে আমি কথাটা বলতে পারছি তার সাথে। সবচেয়ে বড় কথা হচ্ছে নার্ভাসনেসটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে। এক্সামিনার যিনি আছেন তাকে চিন্তা করতে হবে যে উনি একজন আমার ফ্রেন্ড, আমি রুমটাতে ঢুকেছি, তার সাথে আমি 11 থেকে 14 মিনিটের মতো একটা কনভারসেশন চালিয়ে যাব। সে কোনো আমার এনিমি না, সে কোনো ভয়ঙ্কর বস্তু না, তার সাথে আমার একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড মেনটেন করতে হবে। এবং এক্সামিনাররাও খুব ফ্রেন্ডলি অ্যাটিটিউড মেনটেন করে থাকেন, কারণ তারা স্বাভাবিকভাবে জানেন যে এক্সামিনি যারা আছেন তারা কিন্তু অনেকটা নার্ভাস থাকেন। তো প্রথমেই তারা আপনাকে একটু ইজি করে নেওয়ার চেষ্টা করবে। আর এই যে এখানে দেখছি আমরা ভোকাবুলারির ক্ষেত্রে রেঞ্জ অফ ভোকাবুলারি, যেটা আমি বলেছি যে বেশ কিছু রেঞ্জ অফ ভোকাবুলারি আমাদেরকে ইউজ করতে হবে, এবং ভোকাবুলারি গুলো আমরা কোন জায়গায় কতটুকু কারেক্টলি ইউজ করছি সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। যেমন কলোকেশন যেমন আছে, যেমন প্যারাফ্রেজিং, যেমন আমি শেষের দিকে একটু প্যারাফ্রেজিং এ নিয়ে বলবো। আমি ইডিওমেটিক ভোকাবুলারি যেমন আছে, হেভি রেইন, সেটাকে আমি লিখেছি যে নট বিগ রেইন, বিগ রেইন কিন্তু হয় না, হবে হেভি রেইন। ক্যাটস এন্ড ডগস, ডগস এন্ড বুলস হবে না। এরকম টাইপের যখন কলোকেশন অথবা প্যারাফ্রেজিং করে যখন আমরা কথা বলবো, তখন আমাদের মার্কিং গুলো একটু বেড়ে যাবে। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এরপর আসি গ্রামারে। একটু আগেই বললাম যে গ্রামার আমরা কিভাবে ইউজ করব, সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সের যে স্ট্রাকচার গুলো আছে, সেই সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার গুলোকে আমাকে ভালোভাবে একটু আয়ত্ত করতে হবে, তাহলে আমার রাইটিং এবং স্পিকিং এর জন্য বেশ কাজে দেবে। প্রোনাউন্সিয়েশন আমি আগে বলেছি, আমরা যেভাবে প্রোনাউন্স করি সেটা যাতে আমার এক্সামিনার বুঝতে পারে। অনেক সময় আমাদের নার্ভাসনেসের কারণে মুখে জড়তা চলে আসে,
এক্সামিনার সামনে থাকার দরুন এখন যেহেতু করোনার সময় মুখে মাস্ক থাকে, মাস্কটা খোলা যায় না, তার সামনেও মাস্ক থাকবে, মাঝখানে একটা কাঁচের গ্লাস থাকবে, বা আপনিও মাস্ক পরে থাকবেন। তো স্বাভাবিকভাবেই নর্মালি মাস্ক পরা অবস্থায় কিন্তু আমরা যা বলছি সেটা কিন্তু সামনের এক্সামিনার নাও বুঝতে পারে। সো আমাদেরকে একটু স্পষ্টভাবে, অডিবল ভাবে, যাতে সে শুনতে পারে সেভাবে একটু কথা বলতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমি আপনাদের সাথে, আমি যেহেতু ট্রেন্ড আইএলটিএস ট্রেনার নই, সেহেতু আমি আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমি যখন ব্রিটিশ কাউন্সিলে আমি কোচিং করি, তখন আমাদের যখন ক্লাস হতো, তখন আমরা নর্মালি যখন কথা বলি, তখন আমাদেরকে বারবার বলা হতো যে আপনারা ফ্ল্যাট ভয়েসে কথা বলছেন। যেমন আমাদের ভয়েসের মধ্যে কোনো প্রাণ নেই, ফ্ল্যাট ভয়েসে আমরা কথা বলি। তো আমরা যদি একটু ফ্লুয়েন্ট হই, আমরা ফ্লুয়েন্ট হওয়ার পর কিন্তু আমাদের বাংলায় যখন আমরা কথা বলি, তখন কিন্তু উচ্ছ্বাস অথবা দুঃখ বেদনা এই জিনিসগুলো কিন্তু আমরা যখন কথা বলি তখন বোঝা যায়। তো আমরা যখন ইংলিশে ভার্বালি তার সাথে যখন কমিউনিকেট করব, তখন আমার ভয়েসটা যদি ফ্ল্যাট থাকে, সে কিন্তু ইন্টারেস্ট ফিল করবে না। সে যাতে আমার সাথে কথা বলে মজা পায়। ওই যে বললাম, তার সাথে একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড করে 11 থেকে 14 মিনিট আমাকে আড্ডা দিতে হবে। সিম্পলি আপনি এভাবে চিন্তা করবেন যে এক্সামিনারের সাথে 11 থেকে 14 মিনিট আপনি আড্ডা দিবেন। তার সাথে আপনি যখন কমিউনিকেট করবেন, আপনি স্মাইলিং ফেস থাকবেন, আপনার সাথে সে যাতে কমিউনিকেট করতে পারে, আপনার অ্যাটিটিউড যাতে স্টিফ না হয়, আপনি যাতে মানে সংকুচিত হয়ে না থাকেন, আপনার সাথে আপনাকে সেভাবে অ্যাটিটিউড রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। মেইনলি আজকে আমাদের মডিউলটা আমি কথা বলবো স্পিকিং পার্ট 2 নিয়ে। স্পিকিং পার্ট 2 যেটা আমি প্রথমে আপনাকে বলেছি যে 3 থেকে 4 মিনিট সময় থাকে। এই সময় আপনাকে এক্সামিনার কোনো ইন্টারাপ্ট করবে না। আপনাকে একটা টাস্ক কার্ড দিবে। স্বাভাবিকভাবেই এখন যারা আছেন আপনারা পরীক্ষা দেবেন 2-3 মাসের মধ্যে। তো যখন আপনি রুমে যাবেন, রুমের ওই গ্লাসের নিচে একটু ফাঁকা জায়গা থাকে, সেখানে আপনাকে একটা বই অথবা একটা শীট পাস করা হয়। সেখানে আপনাকে কিছু মানে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেটাতে বুলেট পয়েন্টস হিসেবে 3 থেকে 4টা আপনাকে পয়েন্ট দেওয়া থাকবে, এবং আপনাকে প্রিপারেশন টাইম দেওয়া হবে 1 মিনিট। এই 1 মিনিট প্রিপারেশন টাইমটা কিন্তু অনেক ক্রুশাল, কারণ যখনই আমাদের সামনে কোনো একটা কোয়েশ্চেন পেপার আসে, আমরা যদি প্রথমে প্যানিক হয়ে যাই, তখন কিন্তু আমাদের ব্রেনটা ভালোভাবে কাজ করবে না। খুব সিম্পল জিনিসগুলো কিন্তু আমরা ভার্বালি তার সামনে প্রেজেন্ট করতে পারবো না। এই একটা মিনিট সময়ের মধ্যে আপনাকে কিছু ছক আকারে, যদি আমরা বুলেট পয়েন্ট গুলোকে আমরা যদি কিভাবে, আমি কোন ওয়ার্ডটা ইউজ করব, কোন ইডিয়মস অথবা ফ্রেজ গুলো ইউজ করব, কিভাবে কোন টপিকটার উপর আমি জোর দিব, আমি যাতে অফ টপিক হয়ে না যাই। আমাকে কোয়েশ্চেন করা হয়েছে একটা, কিন্তু আমি কথা বলছি অন্যটা, তখন কিন্তু দেখা যাবে আমাদের ব্যান্ড স্কোর কমে আসবে। 1 মিনিট সময় হওয়ার পর আপনাকে এক্সামিনার থামিয়ে দেবে, বলবে যে ইউ মে স্টার্ট নাও। তখন যখন আপনি কোয়েশ্চেন শুরু করবেন আনসার করার, ওই 2 মিনিট আপনার সবচেয়ে বড় ক্রুশাল সময় হচ্ছে। 2 মিনিট সময় আসলে কতটুকু, এটা কিন্তু আমাদের অনেকেরই ধারণা নাই। আমরা বিভিন্ন জায়গায় সেমিনার, সিম্পোজিয়ামে আমরা যখন স্পিচ দেই, আমরা জানি না যে আসলে 2 মিনিট আমাদেরকে বলা হয়, যদি 2 মিনিট, আমরা কিন্তু অনেক সময় টাইমটা ওভার করে ফেলি, মানে টাইমটা ওভার হয়ে যায় আমাদের। ওই 2 মিনিট সময় কতটুকু, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার একটা বেস্ট উপায় হচ্ছে, আমি আমার নিজেকে দিয়ে বলি। আপনি একটা আপনার ফোনে মাইক্রোফোন অন করবেন, মাইক্রোফোন অন করে আপনি রেকর্ড করবেন। আপনি যে কোনো টপিকের উপরে আপনি কথা বলেন 2 মিনিট সময় ধরে, টাইমারটা অন করেন। যখন 2 মিনিট আপ হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার কথা বলাটা এই সময়টাতেই স্টপ হওয়া উচিত। অনেক সময় এক্সামিনার আপনাকে 2 মিনিট পরে থামায় না, আর অনেক সময় 2 মিনিট মানে এক্সামিনার দেখে যে টাইমের ব্যাপারে আপনি কতটুকু সচেতন। তো সেই ক্ষেত্রে আপনাকে নলেজে রাখতে হবে, আপনি যখন বাসায় থাকবেন অথবা এখনই যখন প্র্যাকটিস করবেন, তখন 2 মিনিট সময়টাকে হাতে রেখে টাইমার অন করে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন সময়টাকে মনোযোগ দিয়ে দেখবেন অথবা খেয়াল রাখবেন। আচ্ছা, ওই সময়ের পরে 2 মিনিট যখন শেষ হয়ে যাবে, তখন এক্সামিনার আপনাকে চাইলে অন্য কোনো বিষয়ে কোয়েশ্চেন করতে পারে অথবা নাও করতে পারেন। উনি সরাসরি পার্ট 3 তে চলে যেতে পারেন। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমার কিছু কমন টপিকস আছে, যেটা পার্ট 2 তে এসে থাকে। বেশ কিছু টপিক আমি এখানে
ইদানিং যেটা 2021 সালে এসছে এই টপিক গুলোর উপর এসছে। আমি কোয়েশ্চেন গুলো আসলে আলাদা আলাদা করে নেইনি, আমি পারলে শেয়ার করব গ্রুপের মধ্যে, আমি আপলোড করে দেব পরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমাল, আর্ট, বুকস, ফ্যামিলি, ট্রান্সপোর্ট, ট্রাভেল, ওয়ার্ক, ওয়েদার, এনভায়রনমেন্ট, এডুকেশন, বিভিন্ন টপিকে ওরা কভার করে। তো আপনার মানে প্রিপারেশনের সুবিধার জন্য আপনি এগুলোকে কিন্তু 5টা ভাগে ভাগ করতে পারেন। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, আপনার ওই 1 মিনিটের সময়ে আপনি কি করবেন? ওই 1 মিনিট সময়ের মধ্যে আপনাকে দেখতে হবে যে কোয়েশ্চেন যেটা আপনার সামনে আছে মূল শব্দগুলো কোনগুলো, আপনাকে কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করতে হবে। আপনাকে পাস্ট টেন্সে কোয়েশ্চেন করেছে নাকি প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন করেছে অথবা আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে কোয়েশ্চেন করছে, এটা সম্পর্কে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যখন প্রিপারেশন নেবেন তখন কি পয়েন্টস গুলোকে আপনি নোট ডাউন করে নেবেন এবং যে ভোকাবুলারি গুলো ইউজ করবেন সেগুলোকে টুকে নেবেন। যেমন দেখেন, আমি এই স্লাইডটাতে, আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, আচ্ছা, দেখা যাচ্ছে। এখানে দেখেন, এখানে বলেছে describe a place that you have visited that you particularly liked. You should say when you visited there, who you went with, what was most memorable, and explain what you liked most about this place. মানে হচ্ছে আপনাকে একটা প্লেসের কথা জিজ্ঞেস করছে যেটা আপনি ভিজিট করেছিলেন এবং পার্টিকুলারলি কোন জিনিসটাকে আপনি পছন্দ করেছিলেন। when, who, what, কখন গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন এবং কেন ওই ভ্রমণের অভিজ্ঞতাটা আপনার কাছে খুবই মেমোরেবল এবং আপনি কোন জিনিসটাকে বেশি পছন্দ করেছিলেন। এই জিনিসগুলোকে আপনি আপনার যে ছোট একটা চিটের মতো দেওয়া হবে, মানে একটা ছোট চিরকুটের মতো দেওয়া হবে অথবা একটা পেজ দেওয়া হবে, সেটাতে আপনি মার্ক করে ফেলবেন যে এই জিনিসগুলোর উপর আপনাকে কথা বলতে হবে। এই যে দেখুন, আমি একটা স্যাম্পল হিসেবে আমি এভাবে করতাম, তো সেটাই আমি এখানে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেমন আমি ৬০ গম্বুজ মস্কে যাব। কখন যাব? আপনি কখন গিয়েছিলাম? আপনি টাইমটা দিতে পারেন যে আই ভিজিটেড দেয়ার লাস্ট সামার। আপনি লাস্ট সামারে ওখানে গিয়েছিলেন সেটা আপনি দিতে পারেন। কার সাথে গিয়েছিলেন? ফ্যামিলি মেম্বারদের সাথে গিয়েছিলেন অথবা ফ্রেন্ডসদের সাথে গিয়েছিলেন অথবা কলিগদের সাথে গিয়েছিলেন। আচ্ছা, মেমোরেবল কেন? এটা এখানে আপনি ছোট করে মানে বোল্ড করে, আমি এখানে বোল্ড করার কথা ছিল কিন্তু সরি আমি বোল্ড করতে পারিনি। আপনি এখানে ইডিওমেটিক যে ফ্রেজ অথবা এক্সট্রাঅর্ডিনারি যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে টুকে রাখবেন যে আপনি ইউজ করতে পারেন ওয়ান অফ দোজ মাস্ট সি প্লেসেস। আমাকে দেখতেই হবে ওই জায়গাটা, এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি ভোকাবুলারি হিসেবে কাউন্ট করবে এক্সামিনার আপনাকে। এবং একটা তথ্য দিলেন আপনি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি ছোট ছোট করে চিটের মধ্যে লিখে নিলেন অথবা ওই শীটের মধ্যে লিখে নিলেন। কোন জিনিসটা আপনি বেশি পছন্দ করেছিলেন ওই চিরকুটের মধ্যেই আপনি লিখলেন আই রেকন ইটস অসম। এটা কিন্তু একটা খুব এক্সক্লুসিভ একটা ভোকাবুলারি হিসেবে কাজ করতে পারে অথবা ফ্রেজ হিসেবে কাজ করতে পারে। আপনি যখন এটা বলবেন এক্সামিনারকে, এক্সামিনার ধরে নিবে যে আপনার ভোকাবুলারি সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে এবং আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন। আপনার ব্যান্ড স্কোর এমনিতেই কমে যাবে, বেড়ে যাবে, সরি। এবং আরো কিছু জিনিস আপনি ইউজ করতে পারেন, I fell head over heels in love with the place. এটা কিন্তু অন্যরকম একটা ইমপ্রেশন তৈরি করবে আপনার এক্সামিনারের উপরে। যখন আপনি এগুলো টুকে নেবেন তখন আপনি খেয়াল রাখবেন যে আপনি এই পয়েন্টগুলোকে কভার করছেন কিনা। when, who, memorable কেন, লাইক মোস্ট কেন আপনি ওটাকে পছন্দ করেছিলেন এবং জায়গাটাকে এরপরে আপনি ডেসক্রাইব করতে পারেন যে আপনি এরপরে কি করেছিলেন ওই জায়গাটাতে, আপনি ফ্যামিলিদের সাথে অথবা কলিগদের সাথে ফ্রেন্ডসদের সাথে আপনি পিকনিক করেছিলেন কিনা, এরপরে আপনার সুন্দরবনে যেতে পারেন। মানে আপনি ওই 2 মিনিট সময়ের মধ্যে এই ফিচার গুলো যদি কভার করে বলতে পারেন আপনার একটা ভালো ব্যান্ড স্কোর আসবে আশা করছি। আর আমি একটু আগে বলেছিলাম যে 5টা ভাগে আমি যদি ভাগ করি আমার টপিক গুলোকে, সেই টপিক গুলো হচ্ছে পিপল, আমাকে মানুষ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। তো আমাকে যদি জিজ্ঞেস করে যে আপনার ফেভারিট পার্সোনালিটি কে, সেই সম্পর্কে আমি যদি একটা আনসার প্রিপারেশন নিয়ে রাখি
তাহলে কিন্তু ওই আলোকেই আমার ফেভারিট পার্সোনালিটি সম্পর্কেও আমি বলতে পারবো, অথবা আমাকে যদি কোনো ফেমাস পার্সন সম্পর্কে জিজ্ঞেস করা হয় সেটা সম্পর্কেও আমি বলতে পারবো, অথবা এমন কোনো জিনিস জিজ্ঞেস করা হয় যে ছোটবেলায় এমন কোনো পার্সোনালিটি যার সাথে আপনি সময় কাটাতে ভালোবাসতেন। এরকম ঘুরিয়ে ফিরে কিন্তু পিপল সম্পর্কে অনেক কোয়েশ্চেন আসে। আমি একটু আগে যেই স্লাইডটা দেখিয়েছিলাম যে কমন টপিকস এর উপরে, এখানে দেখেন পার্সনের সাথে কিন্তু পিপলের সাথে কিন্তু অনেকগুলো টপিকস এর মিল আছে। যেমন ফ্যামিলি, মেমোরি, তারপরে হচ্ছে নিউজের ব্যাপারেও অনেক সময় কোয়েশ্চেন করা হয়ে থাকে যে ফেভারিট নিউজ রিপোর্টার অথবা টিভি পার্সোনালিটি। এই জিনিসগুলোতে কিন্তু ওই পিপলের আন্ডারে পড়বে। তারপর আপনি যদি যান প্লেস এর ক্ষেত্রে, আপনি যদি কোনো জায়গার বিষয়ে মানে আপনাকে যদি বলে যে হোয়াটস ইউর ফেভারিট প্লেস ওয়েন, আমি এই যে একটু আগে উদাহরণটা দিলাম, সেটা কিন্তু এই ভাগে পড়বে। যেমন ট্রাভেল, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট, এরকম গ্রুপগুলো আপনি যদি করে নেন তাহলে আপনার কোশ্চেনের আনসার গুলো করতে সুবিধা হবে। কোনো একটা ঘটনা সম্পর্কে যদি আপনি একটা খাতা করবেন, খাতা করার পরে 5টা ভাগ করবেন। 5টা ভাগ করে পিপলদের সম্পর্কে আপনি কোন কোন ওয়ার্ডস ইউজ করবেন, কি কি জিনিসগুলো আপনার মাথায় থাকবে সেই জিনিসগুলো ভাগ করে নেবেন। প্লেস সম্পর্কে আপনি কিভাবে বলবেন, সেটা হতে একটা প্লেস সম্পর্কে আপনি আনসার প্রিপারেশন নেন। ওই আনসারের আলোকে আপনাকে যদি পরে জিজ্ঞেস করা হয়, আপনি একটা আনসার প্রিপারেশন করলে যা ইওর ফেভারিট প্লেস, আপনি ফেভারিট প্লেস সম্পর্কে লিখলেন, কিন্তু আপনার কোয়েশ্চেন আসলো এমন একটা জায়গা সম্পর্কে বলা যেটা খুব ক্রাউডি। তো তখন আপনি করবেন কি, ওই প্যাটার্নটাই ঠিক রাখবেন, জাস্ট আপনার ভোকাবুলারি গুলো চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু আপনার প্রিপারেশন নিতে তেমন সমস্যা হবে না। ইভেন্টস যদি বলে, ইভেন্টস যেমন হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছো, তাহলে কেমন হচ্ছে ফ্যামিলি গ্যাদারিং এ তোমার সময় কেমন কেটেছে, কারা কারা ছিল, এই জিনিসগুলো যদি আপনি কভার করেন তাহলে কিন্তু এই ইভেন্টস এর মধ্যে এই কথাগুলো আসবে। অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে ওই যে বললাম, আমি যদি কোনো কিছু করি, আমার আমি অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল কিনা, এই কয়েকটা ভাগ যদি আপনি করেন তাহলে হচ্ছে ওই খাতার মধ্যে আপনি ভোকাবুলারি গুলা লিখে রাখলেন, ইডিয়মস গুলা, রিলেটেড ইডিয়মস গুলা লিখে রাখলেন, তাহলে আপনার জন্য প্রিপারেশনের সমস্যা হবে। আর এতগুলো আনসার দেখার দরকার নাই। আমি যেটা করেছিলাম, আমি 5টা গ্রুপে 2টা করে আনসার লিখে রেখেছিলাম, মানে কি আমার একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম। স্ট্রাকচার গুলো তৈরি করে ওই স্ট্রাকচারের আলোকেই যে টপিকটাই আসতো, আমি পিপলের আসলে পিপল সম্পর্কে অথবা মানুষ সম্পর্কে যে কোয়েশ্চেনটা করতো ওই ধাঁচে আমি ফেলে আনসার গুলো রেডি করতাম। যদি জায়গা সম্পর্কে আসতো, একটা স্ট্রাকচার আমি রেডি করেছিলাম, রেডি করার পরে ওই স্ট্রাকচারে ফেলে আমি বিভিন্ন প্লেস সম্পর্কে অথবা ইভেন্ট সম্পর্কে আমি আনসার গুলো করার চেষ্টা করতাম, এবং ওভার মাইক্রোফোনে আমি রেকর্ড করতাম। রেকর্ড করার পরে আমি হচ্ছে দেখতাম যে 2 মিনিট সময় কভার করেছে কিনা। আচ্ছা, এখন যদি আমাকে বলা হয় যে তুমি যে ওখানে গিয়েছিলে 60 ডোম মস্ক, তাহলে ইন্ট্রোডাকশনটা কিভাবে করব, আমি ইন্ট্রোডাকশনটা কিভাবে দিব যাতে আমার এক্সামিনার ইমপ্রেস হবে। আমি বলতে পারি, শুরু করতে পারি, I'd like to talk about my visit to 60 Domed Mosque in the last summer. তার মানে কি আমি সময়টা কিন্তু কভার করেছি, লাস্ট সামার কিন্তু আমি সময়টা কভার করেছি। কাদের সাথে গিয়েছি, সরি, I, along with my 5 family members, went there without any plan to see the most largest mosque of Bangladesh. কাদের সাথে গিয়েছি, আমি আমার 5 ফ্যামিলি মেম্বারদের সাথে গিয়েছি, যদিও আমার কোনো প্ল্যান ছিল না। আমি কিন্তু লার্জেস্ট মস্ক অফ বাংলাদেশ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ আমি দিয়ে দিয়েছি। সো আমি কিন্তু ওই প্লেস সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। এরপর আমি আমার একাধারে যদি কথা বলতে চাই, আমি চাচ্ছি যে আমার স্পিচে একটু নাটকীয়তা আসুক, তখন আমি কি করব, ওয়েল, টু বি অনেস্ট, আই এম নট আ বিগ ফ্যান অফ ট্রাভেলিং, বাট আই ওয়েন্ট দেয়ার এনিওয়ে। ঠিক আছে, আমার ইচ্ছা ছিল না, কিন্তু টু বি অনেস্ট আমি তারপরেও গিয়েছি। তখন আমি আবার যদি বলতে চাই, এরপরে যদি আমি বলি, আই এম অ্যাফ্রেড আই কান্ট রিমেম্বার দ্য এক্সাক্ট ইয়ার when it was built. 7 গম্বুজ মস্ক সম্পর্কে আপনাকে যখন জিজ্ঞেস করবে অথবা আপনি যখন বলছেন, কারণ তখন তো অন্য কিছু হয়তো আপনার মাথায় আসেনি, 7 গম্বুজ মস্কই আসছে, আপনার মনে আসলো না যে আপনি কোন মানে ওই 7 গম্বুজ মস্কটা কবে তৈরি করা হয়েছিল, আপনার মনে নাই। তখন আপনি কি করবেন, আপনি
জুড়ে দিলেন, I'm afraid I can't remember the exact year when it was built. ঠিক আছে, আপনি এভাবে যদি এগিয়ে যান তাহলে হয়তো আপনার জন্য আনসার করাটা বেটার হবে। আচ্ছা, এরকমই একটা কোশ্চেন আমি যদি দেখি আরেকটা, ডেসক্রাইব এ ক্রাউডেড প্লেস ইউ হ্যাভ ভিজিটেড। তখন এখানে আসছে where is it, when you visited this place, why you visited it, and explain how you felt about visiting this crowded place. ঠিক আছে, আপনি একটু আগে একটা জায়গার কথা শুনলেন, এখন আপনার কাছে কোয়েশ্চেন আসলো, ওই যে বললাম সবসময় যে প্লেজারেবল প্লেস দেখতে হবে অথবা পিকচারেস্ক একটা ভিউ দেখতে হবে আপনাকে, এরকম কোনো কথা না। আপনাকে একটা কোয়েশ্চেন দিল যে ক্রাউডেড প্লেস হিসেবে আপনি কিভাবে, কখন গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, তখন আপনার ভোকাবুলারি গুলো কিন্তু একটু অন্যরকম হবে। ওভারওয়েলমিং হবে না, পিকচারেস সিন এরকম কিছু হবে না, আপনার হবে নয়েজি, এ লট অফ হাসল অ্যান্ড বাসল, অথবা হতে পারে এ হাইভ অফ অ্যাক্টিভিটি। এরকম যদি ওয়ার্ড গুলো আপনি ইউজ করেন অথবা ফ্রেজ গুলো ইউজ করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আনসারটা হতে পারে এরকম, I try to avoid visiting crowded public places. আপনি এভাবে হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার গুলোকে করে নেবেন এবং তারপরে আপনি চেঞ্জ করবেন। যেমন এখানে আমি ইউজ করেছি crowded public places, unless এখানে কিন্তু আমি একটা কানেক্টর ইউজ করেছি, আপনার ব্যান্ড স্কোর কিন্তু তখন বেড়ে যাবে। I have an important reason for that, mainly because I don't really like noises, but apparently some of my close friends didn't really care about what I liked or didn't like. এভাবে যদি আপনি সেন্টেন্স গুলোকে বলেন তখন কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আসি, যেহেতু আমি বলেছি যে 5টা ভাগে আমি যদি ভাগ করি তখন হচ্ছে আমি পিপল সম্পর্কে যখন কথা বলবো তখন কিভাবে বলবো। স্বাভাবিকভাবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার বস কেমন, তখন আমি বলবো আমার বস ভালো অথবা খারাপ, সে অনেক একনিষ্ঠভাবে কাজ করে। ঠিক তেমনি আপনি যখন ইংলিশে কথা বলতে যাবেন তখন দেখবেন যে তখন আপনি আনসার গুলো করবেন কিভাবে, হু, হাউ, কিভাবে এবং ফিল, সে কে, তার সাথে আপনি কিভাবে পরিচিত হয়েছেন এবং তার সম্পর্কে আপনার ধারণাটা কি। ঠিক আছে, এখানে কিছু আমি সেন্টেন্স দিয়ে দিয়েছি, যেমন I was thrilled to meet them again, I was delighted to spend time with them। এরকম যদি কিছু ইউজ করেন আপনি তখন পিপল সম্পর্কে আপনার বলাটা ইজি হবে। অনেকগুলো অ্যাডজেক্টিভ আমরা পার্সোনালিটি সম্পর্কে বলতে পারি, যেমন আমার ফ্রেন্ড সম্পর্কে যদি আমাকে জিজ্ঞেস করে তখন আমি তার সম্পর্কে আমি যখন বর্ণনা দিব তখন বলবো হি ইজ এক্সট্রিমলি ফ্রেন্ডলি অর গ্রেগারিয়াস পারসন। অথবা সে যদি খুব এক্সট্রোভার্ট হয় তখন আমি বলতে পারি হি ইজ এ রিয়েল এক্সট্রোভার্ট অর টিমেট পারসন। সে যদি ইন্ট্রোভার্ট হয় তখন আমি বলতে পারি যে শি ইজ কোয়াইট শাই অর এ বিট অফ ইন্ট্রোভার্ট। এরকম যদি আমি কিছু অ্যাডজেক্টিভ ইউজ করি তাহলে কিন্তু ভালো হবে। আর অ্যাপিয়ারেন্সের দিক থেকেও আমরা কিছু অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, যেমন আমরা কিন্তু এক্সামিনারের সামনে বলতে পারবো না হি ইজ সো ফ্যাট অথবা হি ইজ ওবিস, এরকম কিন্তু বলতে পারবো না, নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে তখন। অথবা আমি কিন্তু বলতে পারবো না যে মাই কলিগ ইজ সো থিন, তখন আমাকে কিন্তু অন্যভাবে একটু উপস্থাপন করতে হবে। যেমন ফেয়ারলি পেটিট মানে হচ্ছে সে অতটা শুকনো না অতটা মোটাও না, অথবা কোয়াইট স্লিম। এই ধরনের অ্যাডজেক্টিভ আমরা যদি একটা চার্ট রাখি আমাদের সামনে তাহলে কিন্তু অনেক ভালো হয়। যেমন এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্সোনালিটি সম্পর্কে আপনি যখন তাকে ডেসক্রাইব করতে যাবেন তখন তার পার্সোনালিটি, তার স্টাইল, সে ন্যাশনালিটি, সে হাঙ্গেরিয়ান হতে পারে অথবা ব্রিটিশ হতে পারে, অথবা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে সে কেমন, অথবা তার চুল কেমন, এরকম যদি তাকে বর্ণনা করার সময় আমরা যখন এই ভোকাবুলারি গুলো ইউজ করব তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আমরা কিন্তু প্র্যাকটিস করার সময় পাই না। আমরা সারা জীবন কিন্তু ইংলিশেই পড়াশোনা করে আসছি। আমরা অনার্সে যখন পড়াশোনা করে এসেছি, মাস্টার্সে যখন পড়াশোনা করে এসেছি, বইগুলো বলেন অথবা পরীক্ষার খাতায় লিখতে গেলে বলেন, আমরা সবসময় কিন্তু ইংলিশেই পড়াশোনা করে আসছি। কিন্তু মুখে বলার সময় আমরা কিন্তু খুব হেসিটেশন ফিল করি। এই হেসিটেশনটা কভার করার জন্য আমাদের যেটা প্রয়োজন, যেহেতু
এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই গ্রুপটার মাধ্যমে। আমরা কিন্তু সবাই সবার সাথে মোটামুটি পরিচিত। যারা পরিচিত না, ইনশাল্লাহ আমরা পরিচিত হয়ে যাব। যখন আমাদের পরিচিতিটা মোটামুটি বিল্ড আপ করবে, আমাদের মধ্যে কিন্তু এই জড়তাটা থাকলে চলবে না যে আমি তার সাথে একটু ইংলিশে কনভারসেশন যখন করব, সে কি ভাবলো সেটা কিন্তু আপনি ভাবলে চলবে না। আপনার কথা হচ্ছে আমি 3 মাস পরে আইএলটিএস এক্সাম দিব, আমার 3 মাস পরে, এই 3 মাসের মধ্যে আমাকে ফ্লুয়েন্ট হতে হবে, আমি যাতে কোথাও না আটকাই। এরকম করে আপনার প্রিপারেশন নিতে থাকবেন। ইন্টারনেটে অথবা ওয়েব সার্ফ করলে অনেক অনেক রিসোর্স আছে, কিন্তু ওই রিসোর্স গুলোকে আপনি কতটুকু ক্যাপচার করতে পারছেন, কতটুকু আপনি হচ্ছে আপনার ভয়েসে নিয়ে আসতে পারছেন, আপনার জিহ্বায় কতটুকু আসছে, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। এখানে আপনি আপনাকে হেল্প করবেন, এবং গ্রুপের যারা মেম্বার আছে তারা কিন্তু সবাই একটা টার্গেট নিয়ে আগাচ্ছি যে আমরা সামনে হায়ার স্টাডি পারপাজে বাইরে যাব, আমাদেরকে সামনে অনেকের সাথে কমিউনিকেট করতে হবে। আমি যদি আমার কলিগের সাথে, যারা আমার সাথে একসাথে চাকরি করছি, একসাথে পড়াশোনাও হয়তো অনেকে একসাথে করেছি, তাদের সাথে যদি আমি কমিউনিকেট না করতে পারি, তাহলে আমি বাইরের কান্ট্রিতে কিভাবে কমিউনিকেট করব, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি আছে। স্যার, আমার 10টা বেজে গেছে, আমি কি স্পিকিংটা ওভারলুক করে তারপরে প্যারাফ্রেজে চলে যাব নাকি? আপনি 1 ঘন্টার মধ্যে শেষ করেন। আপনি এই টপিকটা শেষ করে আমার মনে হয় যে আপনি ইয়াতে যান। হ্যাঁ আর আপনার পরে আমি হয়তো 5 মিনিট কন্টিনিউ করব। সবাইকে একটু ওয়েট করতে, মানে ওয়েট করেন প্লিজ পার্টিসিপেন্টসরা। আমার ঠিক মনে হয় আছে। যে আপনি এটা শেষ করে আপনি তারপরে একটু প্যারাফ্রেজিংটা একটু বলেন, কারণ আমি যারা রেসপন্ড করেছে ওখানে বেশ অনেক আরো ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্টের সুযোগ দেখেছি আর কি। সো ইউ শুড জি মেনশন স্যার, দ্যাট। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যখন আপনি ফুড নিয়ে যদি যেমন ধরেন আইটেম, এটা কিন্তু আইটেমের মধ্যে আসবে অথবা কোনো থিংস এর মধ্যে আসবে। ওই 5টা গ্রুপের মধ্যে একটা হচ্ছে লাস্টের থিংস। ডেসক্রাইব ইউর ফুড ফেভারিট ফুড আইটেম, তখন আপনাকে কোশ্চেন করবে হোয়াট, হাউ, মানে WH কোশ্চেন আপনাকে থাকবেই, এবং সব সময় আপনাকে বলবে ডেসক্রাইব করো, আপনাকে ডেসক্রাইব করতে হবে। তখন আপনি কি ধরনের ওয়ার্ড ইউজ করবেন? তখন আপনি শুরু করতে পারেন এই কলোকেশন গুলো দিয়ে, যেমন this dish is delicious or tasty or mouth watering, সবগুলো একসাথে ওয়ার্ড ইউজ করার দরকার নাই। আপনি মাউথ ওয়াটারিং ইউজ করেন অথবা অ্যাপেটাইজিং ইউজ করেন, কোনো সমস্যা নাই, যে কোনো 2টা ওয়ার্ড ইউজ করলেই হবে। অথবা কোথাও বাইরে রেস্টুরেন্টে গিয়েছেন, তখন যদি হচ্ছে আপনি সেই অভিজ্ঞতাটা সম্পর্কে বলতে যান, তখন আপনি কি বলবেন যে আই এম গোয়িং টু ইট উইথ মাই কলিগস, এরকম তো বলার কোনো সুযোগ নাই। আই এম ডাইনিং আউট, আমি বাইরে খেতে যাচ্ছি। অথবা ইটালিয়ান কুইজিন অথবা ইন্ডিয়ান কুইজিন, এই জিনিসগুলো যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু ভালো হবে। নর্মাল যে কথাটা আমরা বলতে থাকি, অথবা অনেক সময় দেখা যায় পরীক্ষার খাতায়ও কিন্তু আমরা নর্মাল ভাষাই ইউজ করছি, ওইটা তো একটা ইন্টারভিউ। জবের যেমন ইন্টারভিউ হয়, ওইটা কিন্তু আপনার একটা ইন্টারভিউ হিসেবে কাউন্ট হবে। সো আপনি আপনার বেস্টটা দেওয়ার জন্য উইদিন প্রিপারেশন নিয়ে যাবেন। অথবা আপনাকে একটা ডায়েট প্ল্যান সম্পর্কে কথা বলা হলো যে আপনি ব্যালেন্স ফুড খান কিনা। ডু ইউ হ্যাভ ব্যালেন্স ফুড অর ব্যালেন্স ডায়েট, ডু ইউ ফলো এ ব্যালেন্স রেসিপি অথবা ব্যালেন্স ডায়েট প্ল্যান? তখন কিন্তু আপনি বলতে পারবেন যে আমি আই লাইক টু ইট দ্য রেইনবো, মানে হচ্ছে আপনার খাবারের প্লেটে অনেক ধরনের কালারের শাকসবজি অথবা খাবার থাকে। এটার ফ্রেজটা হচ্ছে অথবা কলোকেশনটা হচ্ছে টু ইট দ্য রেইনবো, ঠিক আছে? অথবা আই লাইক টু হ্যাভ লো কার্ব ডায়েট, আমি কার্বোহাইড্রেট কম অথবা কম শর্করাযুক্ত খাবার খেতে পছন্দ করি। এই জিনিসগুলো, এই ছোট ছোট চাঙ্ক গুলো অথবা ইডিয়ম গুলো যদি আপনি নোট ডাউন করে রাখেন, আপনার কিন্তু কথা বলতে সুবিধা হবে, এবং এগুলোই বারবার ইউজ করবেন। একটা দেখলেন, 2টা ওয়ার্ড বানালেন অথবা 2টা সেন্টেন্স লিখলেন, আপনি নিজে নিজে বললেন কিন্তু কারোর সাথে শেয়ার করলেন না, এটা কিন্তু আপনি 2 দিন পরে ভুলে যাবেন। আপনি এই গ্রুপেই পোস্ট করেন অথবা গ্রুপেই হচ্ছে কোনো গ্রুপ মেম্বারের সাথে আপনি হোয়াটসঅ্যাপে হোক অথবা যেভাবেই হোক, আপনি প্র্যাকটিসটা চালু রাখেন এবং ভার্বাল সেশনগুলো চালু রাখেন, তাহলে কিন্তু আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। এবং অনেকেই বলে যে আমি আইএলটিএস এর জন্য কোচিং করব কিনা। আমি নিজে ব্রিটিশ কাউন্সিলে কোচিং করেছি, 17,500 টাকা দিয়ে মাত্র 8টা ক্লাস নিয়েছে। এই 8টা ক্লাসে 4টা মডিউলে 2টা করে সেশনে ওরা 3 ঘন্টায় যা শেখায়, আর আপনি কমিউনিকেশনের মাধ্যমে অথবা শেয়ারিং এর মাধ্যমে আপনারা যদি সেটা চেয়ে আমার মনে হয় আরো ভালো পারবেন।
আজকের সেশনের জন্য কিন্তু আপনাকে কোনো পেমেন্ট দিতে পারবো না আলী, আপনি এটা That's ভলান্টারি completely ছাড়া। all right, sir. I'm totally honored and humble, sir. You made a part of, You are you always made me a welcome. part of this group. Thank you, sir. আচ্ছা, এর পরের সেশনে আমি চলে যাই। আচ্ছা, আমরা যখন কথা বলা শুরু করব, তখন আমি কিভাবে শুরু করব? I'd like to talk about, এভাবেও বলতে পারি, এটা একটা ফর্মাল, মানে যখন টপিকটা দেওয়া থাকবে আমাদের সামনে, ওই টপিকটা আমি জুড়ে দেব পেছনে। কিন্তু আমি কিন্তু ওভাবে বলতে পারবো না, I would like to talk about. I'd এরকম করে কন্ট্রাকশন করে ফেলতে হবে। I would অথবা my name is এরকম যদি বলি তাহলে অনেক খারাপ একটা ব্যান্ড আসবে, ৫ ও আসতে পারে। My names তখন আপনি কন্ট্রাক্ট করে ফেলবেন। অথবা I went there অথবা wanna বলার দরকার নাই, want to। এটা গনা এগুলো হচ্ছে ইনফর্মাল। যেহেতু একটা ফর্মাল ইন্টারভিউ হচ্ছে, গানা বলার দরকার নাই। বাট আমরা যখন I would like to এটা বলার চেয়ে I'd like to এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, অথবা অন্যভাবেও স্টার্ট করতে পারি। ইন দিস কেস উই মাইট স্টার্ট লাইক দিস। ফুডের ক্ষেত্রে আমি যখন কথা বলবো, I am a foodie, so it's hard to think of just one favorite sort of food. আমাকে একটা কথা খাদ্যের কথা বলা হয়েছে যে আমার কোন ফেভারিট ফুড কোনটা, কিন্তু আমার তো অনেকগুলো ভালো, মানে অনেক অনেক পছন্দের জিনিস আছে, আমি সবগুলো কথা তো একসাথে বলতে পারবো না, কিন্তু আমাকে বলতে হবে একটা জিনিসের উপরে। তখন আমি স্টার্ট করব কিভাবে? I am a foodie, so it's hard to think of just one favorite sort of food. ঠিক আছে, এভাবে যদি আমি শুরু করি তাহলে ভালো হবে। অথবা সিমিলারলি আমি বলতে পারি I am fond of, এই স্ট্রাকচারেই আপনি যখন অন্য টপিকের বিষয়ে কথা বলবেন তখন আপনি বলতে পারেন আই এম ফন্ড অফ ফুটবল, আই এম ফন্ড অফ ক্রিকেট, যখন আপনাকে খেলা বিষয়ে জিজ্ঞেস করা হবে। অথবা আপনাকে যদি শপিং বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন আপনি বলবেন আই এম ফন্ড অফ শপিং অথবা আই এম ফন্ড অফ ট্রাভেলিং। এভাবে যদি আমি সেন্টেন্সটাকে দাঁড় করাই, আই এম ফন্ড অফ ট্রাভেলিং, সো ইটস হার্ড টু থিঙ্ক অফ জাস্ট ওয়ান ফেভারিট সর্ট অফ প্লেস। ঠিক আছে, এরকম সেন্টেন্স আপনার স্ট্রাকচার যদি করে নেন, আপনার রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো আপনি লিখতে পারবেন। আপনার সিম্পল কমপ্লেক্স এর কতগুলো স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আপনি খাতার মধ্যে টুকে নেন অথবা লিখে নেন, তখন আপনার যখন যে কোয়েশ্চেনে আসুক না কেন, টপিক চেঞ্জ হবে, আপনার সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকবে। শর্ট টাইমে প্রিপারেশন নেওয়ার জন্য আমার হাতে তেমন কোনো সময় ছিল না, প্রায় ১ মাসের মতো সময় পেয়েছিলাম আমি, তার মধ্যে আবার অফিসও করতে হতো। সো আমি ট্রাই করেছি এরকম ভাবে প্রিপারেশন নিতে, শর্টকাটে প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা, যদি আপনি পছন্দ না করেন তখন আপনি কিভাবে বলবেন? I tend to avoid, আমি অ্যাভয়েড করতে পছন্দ করি। I tend to avoid smoking, I tend to have sugary foods, অথবা I veer away from alcohol। এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা মনে রাখবেন। প্র্যাকটিস করতে হবে, মনে থাকবে না কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, প্রথম দিকে একটা স্লাইড ছিল আমার, যেখানে আমি বলেছিলাম যে কানেক্টরস যদি আমি ইউজ করি তাহলে আমার জন্য ভালো হবে। সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা আফটার, আনলেস, সিন্স, ইভেন ইফ, এই জিনিসগুলো যদি আমরা আমাদের কথার মধ্যে নিয়ে আসি তাহলে আমাদের স্কোর গুলো বেড়ে যাবে। আচ্ছা, সবচেয়ে বড় কথা আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম। এখানে কিছু অনলাইন খুব ভালো ভালো রিসোর্স আছে, অনেকগুলো মানে অনলাইন ওয়েবসাইট আছে যেগুলো আমার কাছে, আমি যখন প্রিপারেশনের সময় মনে হয়েছে যে প্রথম যেটা স্পিকিং এর ক্ষেত্রে কিড স্পিকিং একাডেমি, এই ওয়েবসাইটটাকে যদি আপনি ফলো করেন, এবং ওনার হচ্ছে কিতের একটা ইউটিউব চ্যানেলও আছে, ইংলিশ স্পিকিং সাকসেস। এই ওয়েবসাইটটার একটা বিশেষত্ব হচ্ছে শুধু স্পিকিং এর উপর কিভাবে আপনি মডেল আনসার গুলাকে আনসার করবেন, বিভিন্ন টপিকের উপর উনি আনসার শেয়ার করেন স্টুডেন্টদের সাথে, এবং ওইটা যদি রিগোরাসলি আপনি ফলো করেন তাহলে আপনার স্পিকিং এর জন্য প্রিপারেশন নিতে অনেক সুবিধা হবে। কন্টিনিউয়াসলি শুধু আমি কিড স্পিকিং একাডেমির ওই ওয়েবসাইটটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে কন্টিনিউয়াসলি ওই জিনিসটার উপরেই মানে আমি দেখেছি এবং প্র্যাকটিস করেছি। কিড স্পিকিং একাডেমি একটা ভালো ওয়েবসাইট। আইএলটিএস লিজ যেটা আছে সেটাও একটা ভালো ওয়েবসাইট, এবং ফাস্ট ট্র্যাক আইএলটিএস একটা ভালো ওয়েবসাইট। এরপরে আমি প্যারাফ্রেজিং এর চলে যাচ্ছি। আচ্ছা, স্যার অ্যাডোলেসেন্স এর ফিজিক্যাল এবং ডেভেলপমেন্টের উপরে একটা সামারি লিখতে বলেছিলেন।
তো সামারি অনেকেই অনেক সুন্দর করে লিখেছেন। কিছু হয়তো মাইনর মিস্টেকস আছে। আমি সবাইকে অ্যাপ্রিশিয়েট করি এবং আই এম রিয়েলি প্রাউড দ্যাট অনেকেই অনেক ভালো লিখেছেন। আমিও চেষ্টা করেছি লেখার, হয়তো ওনাদের মতো এত ভালো হয়নি, বাট আমি চেষ্টা করেছি যে যেই প্যারাগ্রাফটা যে প্যাসেজটা দেওয়া ছিল সেই প্যাসেজে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট পার্ট আছে। হ্যাঁ, ৫টা কি ৬টার মতো হচ্ছে ছিল প্যাসেজ। আমি একটু শেয়ার করি। আচ্ছা, একটু দেখেন এখানে আমরা সবাই যখন আমরা হোম টাস্ক করেছি, স্যার কিন্তু বলে দিয়েছিলেন যে 5টা সেন্টেন্স হবে এবং এখানে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো ইউজ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমি স্ট্রাকচার গুলো দাঁড়া করাবো। এখন নিজের ভাষায় আমি কিভাবে সামারিটা লিখবো? আপনি অনেকভাবেই করতে পারেন। আপনি প্যারাফ্রেজ করতে পারেন। প্যারাফ্রেজ মানে হচ্ছে আপনি আগে প্রথমে হাইলাইট করবেন ইম্পর্টেন্ট লাইনগুলো কি। একেক জনের টেনডেন্সি অথবা স্ট্র্যাটেজি একেক রকম হয়। আমি যখন প্যাসেজটা পুরো পড়ি তখন আমার কাছে যেই লাইনটা অথবা যেই সেন্টেন্সটা ইম্পর্টেন্ট মনে হয় যে আমি আমার সামারিতে নিয়ে আসা জরুরি, তখন আমি সেগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি এবং পরবর্তীতে আমি কিন্তু সামারিতে যেহেতু 5টা লাইন এবং সুবিধা ব্যাপার হচ্ছে প্যাসেজও কিন্তু 5 লাইনের মধ্যে এই 5টা প্যাসেজের জিস্ট গুলো নিয়ে আসা সম্ভব। ঠিক আছে? আমার আনসারটা আমি আপনাদেরকে একটু দেখাই। The development of a teenager during the adolescent period is associated with physical, social, emotional, and cognitive changes by experiences and surroundings. প্রথম যেই লাইনটা থাকবে, যে কোনো আইএলটিএস রাইটিং এর প্যাসেজ টাস্ক 2 তে আপনি যখন লিখবেন, কোয়েশ্চেনে যেটা থাকবে সেটাকে আপনাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ মানে হচ্ছে কোয়েশ্চেনে যেটা বলা আছে সেটা আপনার নিজের ভাষায় লেখা। হতে পারে আপনি একই ওয়ার্ড ইউজ করলেন, হতে পারে সেন্টেন্সের স্ট্রাকচার আপনি চেঞ্জ করতে পারেন, হতে পারে আপনি সিনোনিম ইউজ করতে পারেন। আমি যদি সিনোনিম ইউজ করি, জিনিসগুলো কিরকম দাঁড়াবে তখন আমি দেখাই। সিমটমস অফ ইনফ্লুয়েঞ্জা ইনক্লুড ফিভার অ্যান্ড নাসাল কনজেশন। ঠিক আছে, এটাকে আমি প্যারাফ্রেজ করে কিভাবে বলতে পারি? A stuffy nose and elevated temperature are signs you may have the flu. নাসাল কনজেশন মানে আমার নাকে হচ্ছে নাক বদ্ধ হয়ে গিয়েছে। স্টাফি নোজ, এটা কিন্তু একটা প্যারাফ্রেজ। আমি কিন্তু এই এই ওয়ার্ড গুলোকে কিন্তু আমি অন্যভাবে লিখছি। নাসাল কনজেশন এই ক্লজটাকে কিন্তু আমি অন্যভাবে লিখছি প্যারাফ্রেজিং করে। এ স্টাফি নোজ, ইলেভেটেড টেম্পারেচার, ফেভার আমি লিখতে পারি ইলেভেটেড টেম্পারেচার। এখন সাইন্স ইউ মে হ্যাভ দ্য ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, আমি ইনফ্লুয়েঞ্জায় কি লিখবো? এটা তো ফ্লুও বলে। তখন আমার কিন্তু প্যারাফ্রেজ হয়ে গিয়েছে। পেছনের ওয়ার্ডটাকে আমি সামনে আনলাম এবং সিমটমস অফ ইনফ্লুয়েঞ্জাটাকে আমি পেছনে নিয়ে গেলাম। আমার কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে গেল, মানে কিন্তু একই থাকলো। A stuffy nose and elevated temperature are signs you may have the flu. আচ্ছা, এক্সাম্পল 2 এ দেখি। He has tons of stuff to throw away. তার অনেকগুলো জিনিস আছে সে ফেলে দেবে। আমি অন্যভাবে কিভাবে বলতে পারি? He needs to get rid of a lot of junk. তার অনেকগুলো জিনিস আছে যেটা তার মানে তার থেকে রেহাই পাওয়া তার জন্য জরুরি। এটা কিন্তু প্যারাফ্রেজ হয়ে গেল। তখন আমার প্যারাফ্রেজটা আসলে কিভাবে করি? 3টা টেকনিক আমি এখানে উল্লেখ করব। ইউজিং সিনোনিমস, আমি কিন্তু সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজ করতে পারি। যখন আপনার আইএলটিএস এর কোয়েশ্চেনে থাকবে যে ইনক্রিজিং নাম্বার অফ পলিউশন অথবা ইনক্রিজ টেন্ডেন্সি অফ পলিউশন, আপনি কিন্তু বলতে পারেন যে রাইজিং টেন্ডেন্সি অথবা রাইজিং প্রসেস অফ ট্রাফিক কনজেশন, এরকম কিন্তু সেন্টেন্স আপনি লিখতে পারেন। কজেস কে আমি বলতে পারি রিজনস, ডেভেলপমেন্ট অফ এটাকে বলতে পারি গ্রোথ অ্যান্ড এক্সপানশন অফ। সিনোনিম গুলাকে আমি যদি ওইভাবে লিখি তখন কিন্তু আমার সেন্টেন্সের অর্থটা একই থাকে, কিন্তু আমার সেন্টেন্সের স্ট্রাকচারটাকে আমি একই রাখবো, কিন্তু প্যারাফ্রেজ আমার হয়ে যাবে। আমি আমার নিজের ভাষায় লিখবো। কোয়েশ্চেনে যেটা আছে সেই একই ওয়ার্ড ইউজ করে আমি যদি এসে লেখা শুরু করি তাহলে কিন্তু আমার জিনিসটা ভালো হয় না। ওইটাই যদি আমি লিখি কপি করি তাহলে তো ওইটাই আমি কপি করলাম। এক্সামিনার আমাকে মার্ক দেবে কিসের উপর ভিত্তি করে?
ঠিক আছে? চেঞ্জিং ওয়ার্ড ফর্মস, এটা যদি আমি করি তাহলে এখানে আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, মেনি পিপল আর আনহেলদি বিকজ দে ফেইল টু ইট ওয়েল অ্যান্ড এক্সারসাইজ। আনহেলদি জিনিসটাকে কিন্তু আমি পুয়ার হেলথ হিসেবে বলতে পারি, ঠিক আছে? আবার ফেইল টু ইট ওয়েল অ্যান্ড এক্সারসাইজ, এই ফেইল জিনিসটাকে আমি যদি লিখি ফেইলিং টু ইট ওয়েল, আমার ওয়ার্ড একই থাকলো কিন্তু আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু আমি চেঞ্জ করেছি, ওয়ার্ডের স্ট্রাকচারটা আমি চেঞ্জ করেছি, ফেইলকে আমি ফেইলিং লিখেছি এবং ওই হিসেবেই আমার সেন্টেন্সের স্ট্রাকচারও চেঞ্জ হয়েছে। এভাবে আমরা প্যারাফ্রেজ করতে পারি। আর টপিক সেন্টেন্স মানে হচ্ছে আপনি কোয়েশ্চেনে যেটা আছে সেটাই যদি আপনি নিজের ভাষায় প্রথম সেন্টেন্সটা লেখেন এসে টাস্ক 2 তে, ওইটাকেই আমরা টপিক সেন্টেন্স হিসেবে গণ্য করে থাকি। এক্সামিনার আপনার টপিক সেন্টেন্সটা আগে পড়বে, তারপরে আপনার থিসিস স্টেটমেন্টটা পড়বে। থিসিস স্টেটমেন্ট মানে হচ্ছে আপনি আপনার এসেতে কি লিখবেন পরে। আই টোটালি এগ্রি, আই কমপ্লিটলি এগ্রি, এরকম যখন আপনি কোয়েশ্চেনের সেন্টেন্সটা লেখা শুরু করবেন ওইটা হচ্ছে থিসিস সেন্টেন্স। আর টপিক সেন্টেন্স মানে হচ্ছে কোয়েশ্চেনে আপনাকে যা জিজ্ঞেস করা হয়েছে সেটা আপনি নিজের ভাষায় যখন লিখবেন একই অর্থ দাঁড়াবে, সেটার মানে হচ্ছে টপিক সেন্টেন্স। এবং আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে টাস্ক 2 এ থিসিস স্টেটমেন্টের চেয়ে বেশি টপিক সেন্টেন্সটা বেশি মার্কস কভার করে। কারণ আপনি ধরেন একটা এগ্রি ডিসএগ্রি এসে লিখছেন, এখন এগ্রি ডিসএগ্রি এসে যখন আপনি লিখবেন তখন প্রথমে আপনার টপিক সেন্টেন্সে ইন্ট্রোডাকশনে টপিক সেন্টেন্স থাকবে, তারপর একটা থিসিস স্টেটমেন্ট থাকবে যে আই কমপ্লিটলি এগ্রি অথবা আই ডোন্ট এগ্রি উইথ দিস এট অল, এরকম যদি আপনি লেখেন এর পরের প্যাসেজে আপনি যখন লিখবেন ওইটার প্রথম লাইনও কিন্তু টপিক সেন্টেন্সই হবে। টপিক সেন্টেন্স মানে হচ্ছে আপনি নিজের ভাষায় ওই প্যাসেজে কি লিখবেন, লেখার জিস্ট কথাটা ওই প্রথম লাইন হবে। প্যাসেজের প্রথম লাইন হবে ওই প্যাসেজের মধ্যে আপনি কি লিখতে চাচ্ছেন অথবা আপনি কি এক্সপ্রেস করতে চাচ্ছেন সেটা হবে ওই প্যাসেজের প্রথম লাইন। এটাই হচ্ছে টপিক সেন্টেন্স। আপনার এসেতে যদি 4টা প্যাসেজ থাকে, ইন্ট্রোডাকশন কনক্লুশন বাদ দিয়ে মাঝখানের 2টা যে প্যাসেজ থাকবে সেটার প্রত্যেকটা প্যাসেজের প্রথম সেন্টেন্সটা হবে ওই প্যাসেজে আপনি কি কথা বলতে চাচ্ছেন সেটা। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, Yes. একটা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কাইন্ডলি আমাকে একটু জিজ্ঞেস করুন, কারণ আমি বুঝতে পারছি যে এসে যেহেতু আমি দেখাচ্ছি না অনেকের বুঝতে সমস্যা হচ্ছে। If you have any question, please ask me. আমরা এগুলো নিয়ে পরে আরো ডিটেইলে যাব যখন স্পেসিফিকলি আমরা আচ্ছা, করব, সমস্যা আচ্ছা। নেই, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, এটা গেল দুই ভাবে, যে ইউজিং সিনোনিমস অথবা চেঞ্জিং ওয়ার্ড ফর্মস। আমরা সিনোনিম ইউজ করে অথবা ওয়ার্ড ফর্ম ইউজ করে আমরা প্যারাফ্রেজ করতে পারি। কিন্তু আবার আরেকভাবে আমরা করতে পারি, সেন্টেন্সের স্ট্রাকচারটাকে যদি আমি চেঞ্জ করতে পারি তাহলেও কিন্তু আমার প্যারাফ্রেজ হতে পারে। যেমন মেনি পিপল আর আনহেলদি, একই সেন্টেন্স দিয়ে আমি বিভিন্ন ভাবে দেখাচ্ছি। মেনি পিপল আর আনহেলদি বিকজ দে ফেইল টু ইট ওয়েল অ্যান্ড এক্সারসাইজ। আচ্ছা, এটা স্ট্রাকচার আমি কিভাবে চেঞ্জ করলাম, লাস্টে যে ক্লজটা আছে দে ফেইল টু ইট ওয়েল অ্যান্ড এক্সারসাইজ, এটাকে আমি প্রথমে নিয়ে আসলাম। ঠিক আছে, প্রথমে নিয়ে এসে আমি কি লিখলাম, মেনি পিপল ফেইল টু ইট ওয়েল অ্যান্ড এক্সারসাইজ। এরপরে আমি যুক্ত করে দিলাম কানেক্টর এন্ড। তারপরে আমি লিখলাম ফর দ্যাট রিজন মেনি পিপল আর আনহেলদি। মেনি পিপল যেহেতু আমি প্রথমেই লিখেছি সেহেতু আমি লিখে দিলাম দে আর আনহেলদি। সেন্টেন্সের লাস্ট পার্টটাকে আমি সামনে নিয়ে আসবো এবং ফার্স্ট পার্টটাকে আমি যদি পেছনে নিয়ে যাই, জাস্ট সেন্টেন্সের স্ট্রাকচারটাকে আমি চেঞ্জ করলেও কিন্তু প্যারাফ্রেজ করতে পারি। তার মানে এই না যে আমার একই রকম ভাবে মানে মিনিংটা যাতে একই থাকে, সেটা হচ্ছে আমার মূল বিষয়। স্যার, আমার মোটামুটি প্যারাফ্রেজিং এর উপরে কথা বলাটা শেষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি আপনার অ্যাড্রেসটা সরি রেজিগনেশনটা ভুল লিখেছিলাম অ্যানাউন্সমেন্টে। আপনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সরি। আমি লিখেছিলাম অ্যাডিশনাল ডেপুটি ডিরেক্টর, খামারবাড়ির আসলে ট্রেডিশন অনুযায়ী।
সো ওকে, সো অ্যাকচুয়ালি বেটার যে আমি আপনার এখানে অনেক হয়তো ফ্রেন্ডস আছে বা কলিগস আছে, তাদেরকে একটা জি সাজেশন দিব যে আলিয়াকে যেভাবে হোক না কেন, অলিয়া বোধহয় না উচ্চারণটা, অল হিয়ার। অলিয়াকে যেভাবে হোক ম্যানেজ করে ওর সাথে সপ্তাহে একদিন আপনারা মানে 20 মিনিটের একটা করে সেশন করবেন স্পিকিং এর, সো দ্যাট ইউ ক্যান ইমপ্রুভ। আর ফ্যান্টাস্টিক, ইট ওয়াজ এ রিয়েলি ফ্যান্টাস্টিক সেশন ফর মি অ্যাজ ওয়েল, অ্যান্ড আই গট দ্য অপরচুনিটি টু লার্ন মোর থিংস ফ্রম ইউর স্পিচ। সো আমার মনে হয় যে থ্যাংক ইউ, আমরা আপনাকে যথেষ্ট মানে এবং অনেকে জানতো না আপনার সম্পর্কে, সো ইট ওয়াজ অ্যান অপরচুনিটি ফর আস টু নো অ্যাবাউট ইউ। সো থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং আস, অ্যান্ড আপনি তো আমাদের গ্রুপেরই আপনার মডারেটর, সো দেখা যাক জি সামনের স্যার। সপ্তাহ থেকে কি প্ল্যান করি আপনার রোজার পর। এরকম হতে পারে যে সপ্তাহে যারা ইন্টারেস্টেড, আমি এক্সপেক্ট করছি না যে মেম্বার যদিও প্রায় 200 জন হয়ে গেছে গ্রুপে, আমার এক্সপেকটেশন যে 5 জন থাকলে আমি যথেষ্ট। সো মিনিমাম 5 স্যার জন যদি কেউ আমার হ্যাঁ জি স্যার মিনিমাম, আমার একটা সাজেশন ছিল হ্যাঁ যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে অথবা ওনারা গ্রুপেই যে করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্র্যাকটিসটা খুব জরুরি। না আমি সবচেয়ে সেই বড় জন্য কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে practice। সবাইকে ইয়া করছি হ্যাঁ যে আমার তো প্ল্যান আছে মাথায় একটা, আমি মানে খালি জি একটা স্যার। গ্রুপ করে মানে ইটস নট টু হাইলাইট মাইসেলফ অ্যাকচুয়ালি, দ্যাটস আমি আমার চেহারা দেখাতে তো কখনো পছন্দ করি না এই গ্রুপে। সো আমার যেটা যে আমি এখান থেকে চাই যে ওইভাবে হলিস্টিক অ্যাপ্রোচে আমার মাথায় প্ল্যান আছে, এবং আমার দৌড় হচ্ছে 7.5 পর্যন্ত, সেই পর্যন্ত আমি জানি হাউ টু গেট দ্য স্কোর। সো সেভাবে আমার প্ল্যান আছে, আমি এর বেশি কেউ যদি এক্সপেক্ট করেন আমি এটা জানি না, সেক্ষেত্রে আপনার কোনো জায়গায় যেতে, বাট যারা একদম ইনিশিয়াল স্টেজে আছেন, টু বি অনেস্ট, যাদের এখনো সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, যাদের এখনো প্যারাফ্রেজিং, তা আমরা শেখাবো, সামনে শেখাবো, এগুলো নিয়ে যারা জানতে চান আসলে কোচিং কোথাও করলে আমার মনে হয় বেটার, এটা সাপোর্টিং হিসাবে কাজ করে। বাট আই থিঙ্ক যদি আপনারা হোম টাস্ক গুলা সিরিয়াসলি করে থাকেন, দেখেন 1 মাস পরে কি অবস্থা, কোনো আসলে কোচিং লাগবে কি লাগবে না, কারণ আপনি মক টেস্ট দিতে পারেন, দিলে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। আরেকটা জিনিস আমি বলতে চাই, অলি আপনি কিন্তু লিভ করতে পারেন যদি আপনি কোনো বাসায় পড়াতে থাকে, আর আপনি তো গ্রুপেরই মেম্বার, ইউ ক্যান স্টে অ্যাজ ওয়েল। আমি আর 5টা স্যার মিনিট কথা বলতে চাই। আই উইল স্টে স্যার, আই উইল ওকে, স্টে। সো এখন আমার যেটা মনে হয় যে দেখেন এই জিনিসটা আপনাকে কিন্তু ওন করতে হবে, কারণ এক্সপিরিয়েন্স তো কম না আমার, আমি সেটাতে দেখলাম যে দুই ক্যাটাগরির আমাদের পার্টিসিপেন্ট থাকে। একটা হচ্ছে যে ধরেন আপনার এখন কারেন্ট স্কোর হচ্ছে 6.5 অথবা 6 অথবা কেউ 5.5, হ্যাঁ এখন আপনি চাচ্ছেন যে আপনার 0.5টা মানে বাড়াতে আপনার ইয়াতে। তো সেক্ষেত্রে আপনি এই যে এফোর্টটা দিচ্ছে আমার স্পিকার গুলো, আমি কি ন্যাশনাল লেভেলের স্পিকার নিয়ে আসছি, এবং তারা কোন রকম মানে অনিরাম ছাড়াই তারা আসতে রাজি হচ্ছে, এবং ডেফিনেটলি আপনারাও এই ইফেক্টটা দেখছেন, ডেফিনেটলি ইটস লিটল বিট ডিফারেন্ট ফ্রম আস। সো এই ক্লাসগুলো আপনি যখন লাইভ সেশনে অ্যাটেন্ড করবেন, আপনার যে অ্যাটেন্টিভনেস, এটা আপনি পরে যখন দিনের বেলা ভিডিও দেখবেন অফিসের ফাঁকে ফাঁকে, আপনি কখনো আপনি এই সেম আপনি আউটপুট পাবেন না। আজকে আলিয়া যে ভোকাবুলারি অনেকগুলো দেখালো, মানে আই এম কনফিডেন্ট যে অ্যাটলিস্ট একটা ভোকাবুলারি হলো আপনার মাথায় আছে, অথবা আপনার মাথায় অন্তত এইটা আছে যে ওই লাইনে অলিয়া এই টাইপের একটা ভোকাবুলারি দিয়েছিল। এটা আপনি কালকে অফিস আওয়ারে থাকলে দেখলে আপনি কখনোই আপনার মাথায় আসতো না। সো মাই সাজেশন উড বি যে আপনারা রেগুলারলি এই লাইভ সেশনগুলোতে অ্যাটেন্ড করেন, আর পার্টিকুলারলি রমজানের পরে প্ল্যানটা অন্যরকম, বাট আমি সত্যি কথা বলতে যে ওইভাবে প্ল্যান নিয়ে আগাচ্ছি, সো দ্যাট আপনারা 4টা মডিউলে সমানভাবে আগান। So আমি এখনো কিন্তু ফোর্স দিচ্ছি না। বেসিক্যালি আমি 2 দিন ধরে খুবই অসুস্থ, যার জন্য আমি আপনাদের হোম টাস্ক গুলো দেখতে পাচ্ছি না, বাট হোম টাস্ক কালকে আবার থার্ড উইকের গুলোও যাবে। সেকেন্ড উইক আপনি যদি হোম টাস্ক না করেন, এটা আমাকে ফাঁকি দেওয়া না। ফাঁকি দিচ্ছেন কাকে? আপনাকে। আমার কিছু যায় আসে, আমাদের কিছু যায় আসে না। সো আমার সাজেশন যে আপনারা রেগুলারলি হোম টাস্ক গুলা করবেন, এবং হয়তো আমি যেমন সেকেন্ড উইকেট আমি নিতে পারি না আজকালকে, বাট আমি সেকেন্ড এবং থার্ড উইকটা একসাথে আমি নিব সামনের সপ্তাহে, একদম পরীক্ষা আকারে নিব। সো এইটাতে আপনারা অ্যাটেন্ড করেন, সো দ্যাট আপনারা মানে আপনাদের এই যে টাইমটা, আমি কনক্লুডিং রিমার্ক হিসাবে এই টপিকে রিলেটেড বলছি, সেটা হচ্ছে যে আপনারা যদি 0.5 বাড়াইতে চান, ইউ হ্যাড টু পুট ইউর এফোর্ট ডেফিনেটলি। ওই কোন রকম অফিসে গেলেন, আপনি এই ভিডিওটা দেখলেন, না এটাতে 0.5 বাড়বে না রে ভাই। হ্যাঁ একটা উপকার হবে যে আপনার জন্য একটু ইজি হবে এক্সামের ক্ষেত্রে, বাট এটা আপনাকে 0.5 বাড়াবে না। সো ইউ হ্যাভ টু বি মোর অ্যাটেন্টিভ। আর আমি স্পিকিং নিয়ে যেটা বলি যে স্পিকিং আলিয়ার সাথে আমি একটু পার্শিয়ালি ডিফার করি, পার্শিয়ালি অ্যাকচুয়ালি, কারণ আলিয়া আসলে ও তো মানে কি বলি যেটা যে বিল্ট ইন আসলে ইংলিশ মানে গার্ল আমি যদি বলি আর কি, কারণ ওর অনেক কিছুই আমাকে ভাই মুখস্থ করে শিখতে হইছে, আমি তো এগুলো জানি না, কিন্তু অলিয়া এগুলা বিল্ট ইন সেগুলা পারে। লিসনিং আমাকে টেকনিক গুলা শিখতে হইছে, কারণ আমি এগুলা পারতাম না কখনো, আমাকে ওই রাত জেগে জেগে অডিও রিমাইন্ড করে 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 আমাকে এগুলা বের করতে হইছে। অলিয়া সেটা এমনিতেই পারে, কারণ শি ইজ জিনিয়াস অ্যামং আস। সো মানে ও টিপস তো ডেফিনেটলি। সো আমরা যারা একটু আরো কম মেধাবী আছি, আমাদেরকে কিন্তু একটু এফোর্ট দিতে হবে,
ঠিক আছে, আলিয়া কাছে শুনে খুব সোজা মনে হচ্ছে, ডেফিনেটলি সোজা আসলে যারা স্টুডিয়াস তাদের জন্য, বাট যারা একদম বিগিনার আছেন তাদেরকে আরেকটু টাইম দেওয়া লাগবে। আর আপনাদের জন্য আমি কালকে আরেকটা ফাইল শেয়ার করব, সেটা হচ্ছে রিসেন্টলি আমি চেষ্টা করছিলাম যে আপনার, কারণ একটা জিনিস আপনাদের দেখেন, খেয়াল করেন, আইএলটিএস আসলে এটা কিন্তু একটা টেকনিক আমি এই জন্য বলি, দাঁড়ান দেখি পাই কিনা। এটা হচ্ছে যেমন স্পিকিং এর ক্ষেত্রে বলি, মানে আমরা তো ফাঁকিবাজ, তো তো সেই জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আপনার সবসময় কিন্তু ওরা একটা ট্রেন্ড ফলো করে। আমার কি ফাইলটা কেউ দেখতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, আপনি তো পাচ্ছেন, আপনার আমি আছি নাকি? আচ্ছা যাক, বাকি সব জি, আছে। সবাই পাচ্ছি। ওই সেই মিউজিকের মতো যে গান বাজার পরে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, খালি একজন আছে কেন, তো বলে সে তো ওই যে মাইকাল আর কি, তো আমি আর আপনি হয়ে গেলাম নাকি সেরকম, হোয়াট এভার। সো এখন দেখেন একটা ফাঁকিবাজি এখানে আছে। আপনি বই কিনলেন, আইএলটিএস স্পিকিং এর আপনি কিউ কার্ডের একটা বই কিনলেন বাজার থেকে, কিন্তু সেটা অনেক আগের, কারণ এটা কিন্তু একটা ট্রেন্ড ফলো করে। 4 মান্থস পর পর এরা কিন্তু একটা ট্রেন্ড ফলো করে। ইনফ্যাক্ট ওই যে মনে আছে কিনা যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন, ওই যে পিএসসি তে যেতেন না অনেকেই, যে ভাইভা থেকে কি কোশ্চেন জিজ্ঞেস করেছে, সো এটা কিন্তু আমার ফাইলটা শেয়ারের মধ্যে সমস্যা হচ্ছে, হোয়াট এভার। সো অনেকটা স্পিকিংটা কিন্তু এরকম। হ্যাঁ, সো দেখবেন যে রিসেন্টলি যে কিউ কার্ড গুলো আসছে এগুলা কিন্তু ঘুরে ফিরে আসে। তো আমি এরকম একটা ফাইল কালেক্ট করেছি, ওটা একটা সাজেশন যে এটার থেকে আসবে, নট নেসেসারি, কালকে শেয়ার করব। সো ওইখানেও আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আগাবো। আর ভোকাবুলারি আপনারা কে কে পড়েছেন, যে পেজগুলো ছিল একটু যদি হ্যান্ড রেজ করেন, জাস্ট দেখার জন্য, জিজ্ঞেস করবো না। ওকে, আফরোজা পড়েছেন, আর কে পড়েছেন? আর কেউ পড়েন নাই? 50 পেজ ভোকাবুলারি দিলাম আপনাদেরকে, এই উইকেতে আরো 50-60 পেজ করে যাবে। আর কেউ পড়েন নাই? সো দেখেন, এখন আপনারা টাইম স্পেন্ড করলে আমরাও টাইম স্পেন্ড করি, সমস্যা নেই, বাট স্যার আমি কিন্তু 50 পেজ পড়তে পারিনি। আচ্ছা, না সমস্যা নেই, রমজানে তো এই জন্য আসলে প্রবলেম। সো আমার লাস্ট বাট নট লিস্ট যেটা কমেন্ট, সেটা হচ্ছে যে আপনারা যে হোম টাস্ক গুলো থাকে, কারণ আমি প্ল্যান করে, মানে আমি কিন্তু প্ল্যান মাফিক যে আলিয়াকে টপিক দিয়ে নিয়ে আসছি, এবং আলিয়ার সরি অলিয়া হবে, অলিয়ার যেগুলো সে টাচ করছে না সেগুলো আমি নোট করতেছি, সেগুলো আবার ওনাকে দিয়ে হয়তো বলাবো, অথবা অন্য কাউকে দিয়ে, অথবা যদি পারি আমি সেক্ষেত্রে আসবো। সো আমি এভাবে প্ল্যান মাফিক আগাচ্ছি। তো আপনারা, আমার যেটা রিকমেন্ডেশন থাকবে, যারা আসলে 0.5 বা 0.1ও আপনারা বাড়াইতে পারেন, এবং আই ক্যান গ্যারান্টি ইউ, ওই যে অলিয়া যেটা বললো 8 ক্লাস ফর 7,500, ওইটার থেকে উইল বি গেটিং বেটার সাপোর্ট ফ্রম ইয়া। বাট যেটা বলি যে আপনাকে 24/7 কানেক্টেড থাকেন, প্রত্যেকটা সিঙ্গেল পোস্ট, প্রত্যেকটা হোম টাস্ক আপনি কমপ্লিট করেন। দেখা যাক 1.5 মাস পরে আপনারা আমাকে একটা ফিডব্যাক দিয়েন যে না, উই গট সামথিং অর জাস্ট ইট ওয়াজ এ ওয়েস্টেজ অফ টাইম। সো আর প্যান প্যান না করি, আসলে রমজানের মাস, অনেকে আমাকে ফোন করছে যে তুমি এই টাইমটাতে, অনেক আমার ফ্রেন্ড আছে ওরা জয়েন করতে পারছে না, তুমি এই টাইমটাতে দিচ্ছ কেন রমজান মাসে? তা আসলে আমার হাতে টাইম নাই, দ্যাটস ওয়াই ভিডিওটা শেয়ার করছি। রমজানের পরে আর ভিডিও শেয়ার করবো না, সো দ্যাট লাইভে যারা আসবে তারাই খালি আপনার বেনিফিটেড হবে। সো আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের কোনো প্রবলেম, সো আর 1-2 মিনিট থাকবো, যেহেতু 10:30 বেজে গেছে, কোনো ফরম্যাট নিয়ে, ও আর স্পিকিং এর কিউ কার্ডের বইটা দিয়ে দিব। এবং আমার প্ল্যান হচ্ছে যে ওই ভোকাবুলারির মতো আমি আপনাদেরকে 2টা কিউ কার্ডের বইয়ের টোটাল টপিক আমি কমপ্লিট করাবো নেক্সট 3 মান্থসে। একদম বুলডোজার চলবে আপনার হচ্ছে ইয়ার পরের থেকে, আপনাদের উপরে রমজানের পরের থেকে। সো একটু মেন্টালি প্রিপেয়ার থাকেন। প্রত্যেকটা দিন আপনি 1.5 ঘন্টা করে টাইম আমাদের জন্য রেখেন, আমাদের এই গ্রুপের কাজের জন্য। সো ডেফিনেটলি ওই আবার, মানে প্রবলেম ওইটাই যে যখন টাকা ছাড়া আমরা নলেজ শেয়ার করি, তো তখন এটা গুরুত্ব পায় না। কিন্তু যখন ব্রিটিশ কাউন্সিলে যাবেন 70,500 টাকা দিয়ে, তখন আবার খুব গুরুত্ব দিবেন। বাট প্লিজ, আর কিভাবে স্পিকিং ডেভেলপ করতে হয়, কিভাবে লিসনিং, জাস্ট বি উইথ আস। আপনার 1.5 মান্থ আপনি চেঞ্জ দেখতে পাবেন। প্লিজ, এখন কেউ কারো কোশ্চেন থাকলে, কোনো ফরম্যাট নিয়ে, বা কেউ যদি মনে করেন এই সাইটটাতে একটু বেশি এফোর্ট দেওয়ার দরকার, বলতে পারেন, শেষ করে দেবো। সো কারো যদি কোনো কিছু না থেকে থাকে, তাহলে আমরা মনে হয় লিভ করতে পারি। আর অলিয়াকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি জানি যে যারা জব করছেন, প্লাস বাসায় আপনাদের অনেক কাজ থাকে, সবকিছুর মধ্যে টাইম দেওয়ার জন্য। আর এখন পর্যন্ত আছেন 18 জন, 18 জনকে ধন্যবাদ। মাঝে 2-1 জন করে কমছে বাড়ছে, আমি জানি না কেন। সো থ্যাংক ইউ সো মাচ। আর আমি আসলে সিক থাকার কারণে জানি না করোনা কিনা, গত 2 দিন ধরে প্রচন্ড ঠান্ডা, তো প্লাস আমার একটা এক্সাম আছে 13 তারিখে, এমচিপস এর।
সো আপনারা আইএলটিএস না অন্য কোনো পড়াশোনা ক্যারিয়ার নিয়েও যদি কোনো প্ল্যান থাকে বা কোনো যদি ইয়া থাকে আমার কাছে টেক্সট করতে পারেন, কারণ বুড়া হয়ে গেছি তো, সো নিজে অনেক কিছু করতে পারি না। আমি চাই যে আমার যারা ইয়াং তারা যেন এই মিস্টেক গুলো না করে। কারণ আপনারা অনেকে আমি দেখি ফেসবুকে, আপনারা লিভ করতে পারেন যারা আসলে লিভ করতে চান। আমি ফেসবুকে যখন দেখি যে অনেকে আপসেট হয়ে গেছে মাঠ পর্যায়ে কাজ করতে করতে, অ্যাডমিনের প্রেসার, আমাদের স্যারদের প্রেসার, সবকিছু মিলে এরকম হয় যে মানে কারো কারো কমেন্ট শুনে মনে হয় যে ইনি বোধহয় আত্মহত্যাও করতে পারেন, এরকম একটা অবস্থা। স্যার এরকম না করুক, বাট ইউ হ্যাভ বিং বিসিএস এগ্রিকালচার ক্যাডার অফিসার, ইউ গট সাম স্পেশালিটি অ্যান্ড ইউ গট সাম অ্যাডভান্টেজেস, যেটা কিন্তু অন্য ক্যাডার কিন্তু তারা পাবে না। ফর এক্সাম্পল, আপনি যদি খালি বাংলাদেশের গণ্ডিটা পার করেন, বিয়ন্ড আপনার হচ্ছে ফরেন ক্যাডার, আপনি কিন্তু বেশি কোয়ালিফাইড। সো ওইটা আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে আইএলটিএস, ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। আর Thank you, প্লিজ sir. প্লিজ আপনারা হোম টাস্ক গুলা প্রত্যেকটা করবেন, শুধু হোম টাস্ক যেটা লিখে দিচ্ছি সেটা না, নর্মাল যেটা পোস্ট যাচ্ছে একটা ভোকাবুলারি স্যার দিচ্ছি, এগুলো আপনারা টাচ করবেন। জি স্যার আমাদের যে হোম টাস্ক দিয়েছিলেন ওই রিডিং, জি সেগুলোর আনসার গুলো আমরা ওখানে দিয়ে দিব, আর হচ্ছে লিসেনিং এর গুলো দিয়ে দিব। লিসেনিং এ তো ওখানে ক্লিয়ারলি বলেছি, লিসেনিং এ আপনি দেখেন 40 মিনিট, আমি যদি প্রত্যেকটা প্রশ্ন আপনাকে ভাঙতে চাই আমার তো 3 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে। জি স্যার, তো আপনারা যে যে কোশ্চেনটাতে প্রবলেম আছে, জেনারেল শুধু তো সেটা ক্লাস মার্ক নেবেই, কিন্তু আপনি যে যে কোশ্চেন গুলো প্রবলেম, যেমন আমি জানি এমসিকিউ তে আপনাদের প্রবলেম হবে, ঠিক আছে? সো ওই পার্ট গুলা কিভাবে সলভ করা যায় বা ওইগুলা নিয়ে আমরা টাইম মানে বেশি দিব আর কি, ঠিক আছে? সো ওই ক্লাসটা নিতে পারছি না এই সপ্তাহে মানে এটা না, সামনের সপ্তাহে সবগুলা মেকআপ দেবো ঈদের পরে, হয়তো ঈদের ছুটির মধ্যে হতে পারে। আর আমার প্ল্যান আছে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন সেক্ষেত্রে হয়তো ঈদের পরের থেকে আপনার একদিন গ্যাপ দিয়ে রাতে 20 মিনিটস স্পিকিং সেশন রাখবো, এখানে গ্রুপ করে দেবো, আপনারা বসে বসে নিজেরাই কথা বলবেন, কারণ অনেক সময় পারেন না। সো ইনশাআল্লাহ আমার ভালো মনে হয় হবে এটা স্যার। খুবই ভালো হবে, এবং একটা টপিকের উপরে যেমন অলিয়াকে দিয়ে দেবো, আপনি এই টপিক নিয়ে বলেন। এবং বেশ কিছু টেকনিক আছে, ফাঁকিবাজি টেকনিক আছে, আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যতজন স্পিকার আসবে, মোস্তাকিম বলেন আরো 4-5 জন ন্যাশনাল ট্রেনার আসবে, অলিয়া তো ডেফিনেটলি শি ইজ ব্রিলিয়ান্ট, বাট কারোর মধ্যে যদি ফাঁকিবাজি বলতে মানে ফাঁকিবাজি কিছু টিপস আছে, টেকনিক্স আছে, সেগুলো আমার থেকে বেটার কেউ দিতে পারবে না। কারণ বেসিক্যালি আমি যদি নিজেকে জাজ করি, আমি হচ্ছে বিটুইন 6 to 6.5 পাওয়ার যোগ্য আমি একজন ক্যান্ডিডেট, বাট আমি 7.5 পেয়েছি। সো ডেফিনেটলি আই গট সাম ট্রিক্স ইনসাইড মি, সো আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো বি কানেক্টেড উইথ মি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ Thank you, অলি, sir. আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার।